ভারতবর্ষের ইতিহাসে পাল সাম্রাজ্যের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। এই সাম্রাজ্য একসময় বাংলার মাটিতে শক্তি, সমৃদ্ধি এবং বৌদ্ধ সংস্কৃতির বিকাশ ঘটিয়েছিল। কিন্তু প্রতিটি উত্থানের মতো এরও ছিল এক করুণ পতনের গল্প। কিভাবে গোপাল থেকে শুরু করে ধর্মপাল ও দেবপালের শাসন বাংলাকে সমৃদ্ধ করেছিল, এবং কিভাবে ষড়যন্ত্র, যুদ্ধ আর অভ্যন্তরীণ দুর্বলতার কারণে এক সময়কার পরাক্রমশালী এই সাম্রাজ্য ধীরে ধীরে বিলীন হয়ে গেল। আজ আমরা পাল সাম্রাজ্যের উত্থান ও পতনের সেই চমকপ্রদ ইতিহাস খুঁজে বের করব। পাল রাজবংশ ছিল বাংলার প্রথম স্বাধীন সাম্রাজ্য, যা অষ্টম থেকে ১২শ শতক পর্যন্ত প্রায় ৪০০ বছর বাংলার ভূখণ্ডে শাসন করেছিল। তাছাড়া পাল রাজবংশ ছিল মধ্যযুগে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রধান পৃষ্ঠপোষক। পাল রাজা গোপালের হাত ধরেই সূচনা হয়েছিল দীর্ঘ ৪০০ বছরের পাল যুগের। পাল বংশের প্রথম রাজা গোপালের রাজা হওয়াটাও ছিল কিছুটা নাটকীয় বটে। গোপাল অন্য ৫ জন রাজার মতো উত্তরাধিকারী সূত্রে বা যুদ্ধ করে রাজ্য জয় করে রাজা হয়নি। একটি বিশেষ পরিস্থিতি তাকে বাংলার রাজা করে তোলে। সময়টা তখন ৭৫০ খ্রিস্টাব্দ। প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তখন ছিল বেশ ভয়াবহ। ইতিহাসবিদরা ওই সময়কালকে মৎস্য ন্যায়ের যুগ হিসেবে আখ্যায়িত করেছেন। সপ্তম শতকে গৌড়ের রাজা শশাঙ্ক এর মৃত্যুর পর বাংলার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় এবং কেন্দ্রীয় শাসনের অভাবে শুরু হয় এক অরাজক যুগের, যাকে মৎস্য ন্যায়ের যুগ বলা হয়। মৎস্য ন্যায় একটি সংস্কৃত শব্দ যার অর্থ অন্যায় ও বিশৃঙ্খলা। বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক একইভাবে ওই সময় শক্তিশালীরা দুর্বলদের উপর অনেক অত্যাচার শুরু করেছিল। এতে করে সে সময় বাংলার শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। সমগ্র বাংলার মানুষ তখন উপলব্ধি করে যে এই অন্যায় ও দুঃশাসনের থেকে রক্ষা পেতে হলে তাদের একজন যোগ্য নেতার বা শাসকের নেতৃত্ব প্রয়োজন। তাই তারা গোপালকে নিজেদের রাজা নির্বাচন করেন। কিন্তু এখানে প্রশ্ন হল, তারা গোপালকেই কেন রাজা হিসেবে গ্রহণ করেছিল? গোপালের পরিবর্তে অন্য যে কাউকেই তো রাজা বানাতে পারত। মূলত গোপালের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তাকে রাজা হতে সাহায্য করেছিল। ইতিহাসবিদদের মতে গোপাল ছিল একজন দক্ষ সামরিক নেতা ও যোদ্ধা। এ বিষয়ে তার ছিল প্রবল জ্ঞান। তাছাড়া তীব্র অন্যায় অত্যাচারের শিকার হওয়া জনগণ এমন একজন শাসক চাচ্ছিল যে দক্ষতার সাথে রাজ্য পরিচালনার মাধ্যমে প্রজাদের জীবনের সুখ শান্তির বিধান করতে পারবে। গোপাল এদিক দিয়ে প্রজাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়। তাই তারা অন্য কারো পরিবর্তে গোপালকেই রাজা নির্বাচন করে। বাংলার সিংহাসনে আরোহণের পর রাজা গোপাল বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করে। সর্বপ্রথম সে তৎকালীন বাংলার স্থিতিশীলতা রক্ষায় জোর দেন। মৎস্য ন্যায় যুগে যে সকল সামন্ত রাজারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত ছিল, রাজা গোপাল তাদের সংঘর্ষের অবসান ঘটিয়ে একটি সুসংগঠিত প্রশাসন গড়ে তোলে। সে তার শাসন আমলে সৈন্যবাহিনীকে সুসংগঠিত করার পাশাপাশি নিজের রাজ্যকে শক্তিশালী করতে পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে কূটনৈতিক সম্পর্কও বজায় রাখে। তাছাড়া গোপাল বাংলার কৃষিভিত্তিক উন্নয়নেও গুরুত্ব আরোপ করেন। রাজা গোপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং বিভিন্ন বিহার ও মঠ নির্মাণ করেন। রাজা গোপালের পর তার পুত্র ধর্মপাল রাজ্যভার গ্রহণ করেন। ধারণা করা হয় আনুমানিক ৭৭০ খ্রিস্টাব্দে ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন। পরবর্তীতে সে ৮১০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ৪০ বছর বাংলা শাসন করেন। ধর্মপাল ছিল পাল রাজবংশের অন্যতম শক্তিশালী ও গুরুত্বপূর্ণ শাসক। ধর্মপাল তার এই দীর্ঘ শাসন আমলে পাল সাম্রাজ্যের বিস্তার ও বাংলার উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখে। ধর্মপালও তার বাবা গোপালের মতো বাংলায় বৌদ্ধ ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সে বাংলার ভূখণ্ডে বৌদ্ধ ধর্মের ও শিক্ষার প্রসারের জন্য নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাকেন্দ্র গড়ে তোলে। এই প্রতিষ্ঠানগুলোর খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে চীন, তিব্বত, জাপান ও কোরিয়া থেকেও শিক্ষার্থীরা এখানে আসত শিক্ষা লাভের জন্য। বিখ্যাত চীনা পর্যটক হুই এনসাং ও ইৎসিং এসব বিদ্যাপীঠ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লিপিবদ্ধ করেছে বলে জানা যায়। রাজা ধর্মপাল তার রাজ্য সম্প্রসারণের জন্য একাধিক যুদ্ধে লিপ্ত হয়েছিল। সে উত্তর ভারতের অধিকাংশ রাজাকে পরাজিত করেছিল। ধর্মপাল আসাম, উড়িষ্যা ও মগধের মতো অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ধারণা করা হয় তিনি রাজস্থান পর্যন্ত তার প্রভাব বিস্তার করেছিলেন। রাজা ধর্মপাল উত্তর ভারতের কন্নৌজ দখলের চেষ্টা করেছিল। এ সময় গুর্জর ও প্রতিহারদের সঙ্গে পাল রাজাদের দীর্ঘ সময়ব্যাপী সংঘর্ষ হয়। প্রতিহাররা ধর্মপালের কন্নৌজ দখলের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ধর্মপাল বাংলার ভূখণ্ড উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেন। এভাবে ধর্মপালের পর যুগের পর যুগ এক এক করে তাদের পরবর্তী প্রজন্ম বাংলা শাসন করেন।
পাল রাজবংশের শেষ রাজা ছিলেন মদন পাল। তবে মদন পাল তার পূর্বপুরুষদের মতো রাজত্ব বা পাল রাজবংশের গৌরব কোনোটাই ধরে রাখতে পারেনি। রাজা লক্ষণ সেনের কাছে পরাজিত হয়ে সমাপ্ত হয় দীর্ঘ 400 বছরের পাল যুগের। তবে এখানে প্রশ্ন হল, যেই পাল সাম্রাজ্য দীর্ঘ 400 বছর বিভিন্ন বহিরাগত শত্রু ও শক্তি প্রতিরোধ করে সগৌরবে টিকেছিল, সেই পরাক্রমশালী রাজবংশকে রাজা লক্ষণ সেন কিভাবে পরাজিত করল? পাল সাম্রাজ্যের পতন রাজা মদন পালের শাসনামলে হলেও তার শুরুটা হয়েছিল পূর্ববর্তী রাজা মহিপালের হাত ধরেই। মহিপালের শাসনামলে রাজ্য জুড়ে বিদ্রোহ ও অধীনস্থ রাজাদের অস্থিতিশীলতা পাল সাম্রাজ্যের শক্তি দুর্বল করে দেয়। ওই সময় পাল সাম্রাজ্য একদিকে দক্ষিণ ভারতের সামন্ত রাজাদের দ্বারা আক্রান্ত হচ্ছিল, অপরদিকে মুহাম্মদ ঘুরির সেনারা দিল্লি থেকে বাংলার দিকে অগ্রসর হচ্ছিল। এতে করে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে মহিপালের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল ও তাদের সামরিক মনোযোগ বিভক্ত হয়ে গিয়েছিল। ফলে মহিপালের পর যখন মদন পাল সিংহাসনে বসেন তখন পাল সাম্রাজ্য ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে বাঙালি কায়স্থ ও ব্রাহ্মণদের সমর্থন নিয়ে সেন বংশের প্রতিষ্ঠাতা বল্লাল সেন তার শক্তি বৃদ্ধি করে। তবে সে মদন পালের সাথে পেরে ওঠে না। তাছাড়া সেন রাজারা হিন্দু ব্রাহ্মণ্যবাদকে সমর্থন করত ও পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী। ফলে পালদের প্রতি বাংলার বেশিরভাগ হিন্দু অভিজাত ও জনগণের সমর্থন কমে গিয়েছিল, যা সেনদের পক্ষে কাজ করেছিল। এরই ধারাবাহিকতায় লক্ষণ সেন মদন পালকে পরাজিত করে ও বাংলা ও বিহারে সেন শাসন প্রতিষ্ঠা করে। রাজ্য হারিয়ে মদন পাল খুব অল্প সময় টিকে থাকলেও শেষ পর্যন্ত পাল সাম্রাজ্যের পতন হয়। এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় বৌদ্ধ শাসনের অবসান ঘটে ও সেন রাজবংশ হিন্দু ব্রাহ্মণ্যবাদী শাসন প্রতিষ্ঠা করে।